সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন বিপ্রদাস বড়ুয়া। দাদা, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা কথা বলেছিলাম হেমন্ততে, আবার তখনই বলেছিলাম যে আবার শীতে দেখা হবে। তা পৌষ পেরিয়ে আমরা মাঘের দিকে যাচ্ছি। সেই জায়গা থেকে ওই যে কুয়াশা, তারপর হচ্ছে যে একটু হিমহিম ঠান্ডা, সবকিছু বলে শীতকে কেমন লাগছে এই পৌষের এই পর্যায়ে আসতে? দারুণ, কারণ আমার প্রিয় ঋতু যদি বর্ষা হয়, সঙ্গে সঙ্গে শীতও। যদিও শীতের মধ্যে আমি বেশ ত্রস্ত থাকি, কারণ ঠান্ডাটা সহ্য করতে পারি, কিন্তু খুব মজা শীতটা, খুব কাজ করার জন্য আদর্শ। ঝামেলা নেই, ও গায়ে জব্বা জব্বা পরে ব্যাস কাজে লেগে গেলাম। আর শীতে তো অসাধারণ। চট্টগ্রামে গেছিলাম কিছুদিন আগে। আচ্ছা। তারপরে শীতকালে এই সময়ে ওখানে একটা বিশাল বট গাছ আছে। ওই বট গাছের চারিদিকে বাঁধানো, চারিদিকে পিঠে বিক্রি করে। কোথায়? চট্টগ্রামে? চট্টগ্রাম খাগড়াছড়ি। আচ্ছা। অসাধারণ পিঠে বিক্রি করছে সকালে কুয়াশার মধ্যে। আর আমি ওইদিকে যাওয়ার সময় কি বসে গেলাম পিঠে খেতে। আর পাহাড়িরা তো পিঠে বানাবে সবগুলো কিন্তু ইয়াতে বিনি চাল, এই চাল দিয়ে নয়। কি পিঠা ছিল এটা? বিনি চাল। আচ্ছা। ওই বিনি ধান, বিনি চাল। আচ্ছা। অসাধারণ। কি ভাপা পিঠা? ভাপা পিঠা, তারপর চিতই জাতীয় পিঠা, তারপর আরো নানা ধরনের পিঠা। ওরা ওই যে পাটিসাপটার মধ্যে পিঠা, নানা ধরনের পিঠা বানাবে। আর সবাই গোল হয়ে বসে গাছের চারিদিকে বিক্রি করছে। এটা হচ্ছে পানখাইয়া পাড়া বলে এটাকে। তো আর তাছাড়া এই সময় তো গুড়, আর হচ্ছে এই সময় হচ্ছে খেজুরের রসের নানা রকম গুড়, আর তরল একটু বেশি ঝোলা ঝোলা, আবার একটু গাঢ় এই আখের গুঁড়ো। রাজশাহীতে এখন সে আখের গুড় মনে পড়ে, শীত আসলেই আমার মনে পড়ে রাজশাহীতে সে গুড় খাওয়া। আর পাটালি তো আছেই, বগুড়ার দিকে আছে গোল গোল গুড়। আমি একবার ওটা দেখে আমি যে কি ব্যাপার, এটা কি? হাতে নিয়ে দেখলাম বেশ ভারী। বলছে গুড়। কিসের গুড়? আখের গুড়। আমি নিয়ে এসছি কিনি, আর ওটাকে খেটে খেটে কুপিয়ে কুপিয়ে কাটতে হয়। দুর্দান্ত। এই শীত না হলে এগুলো কোথায় পাবো? এই পিঠা, এত পিঠা ধরনের, এত আর শীতের পিঠাকে কেউ মিষ্টি দিয়ে খায়। শীতটা কি একটু বেশি মনে হচ্ছে আপনার কাছে? না, এখন আসলে হয়েছে উত্তরবঙ্গের শীত বেশি হয়েছে, গ্রামেও শীত। আমি চট্টগ্রামে গেছি কিছুদিন, বেশ শীত। আর এখানে ঢাকাতে শীত আছে, কিন্তু ওর মতো এখনো হয়নি। আচ্ছা। তো ঢাকা তো স্বাভাবিকভাবে সবসময় কম শীত, তার কারণ হচ্ছে শহর, শহর। তারপর হচ্ছে কলকারখানা ধোঁয়া টোয়া, গাড়ির ধোঁয়া, এগুলো খোলামেলা দেখে ওরে বাবাও জাপটে ধরবে ওখানে শীত। আর আরামও আছে। নদীর ধারে গেলে তখন কুয়াশা হয়ে যায়, অর্ধেক কুয়াশা, নদীর বুকে কুয়াশা পড়ছে, কুয়াশা পড়ছে, ঝরে ঝরে পড়ছে, মনে হচ্ছে মাঝে মাঝে উপর দিকেও উঠছে। আর তারপর নদীর মোহনার মাঝখানে গেলে, মোহনার কাছাকাছি গেলে আরো রকম। আমার গ্রামে দুটো নদী মোহনা, কর্ণফুলীর সঙ্গে ইছামতি গেছে। সন্ধ্যার সময় গেছি, আর সূর্য ডুবছে, তখন একটু একটু কুয়াশা হয়েছে আস্তে আস্তে। আর কুয়াশার উপর দিয়ে বকগুলো ঘরে ফিরে যাচ্ছে, আর মাঝে মাঝে শব্দ করছে। আর আমার তখন নদীর রূপটাও তো পাল্টে যায়। অসাধারণ। তখন আমার মনে পড়ছে হেমন্তের গান, ওই বলাখা উড়ে যাচ্ছে, তুমি একটা প্রিয়ার চিঠি লেখনি তরে হে বলাখা। বলতে একটা পালক তুমি ফেলে দাও, ওটা দিয়ে আমি প্রিয়াকে চিঠি লিখবো। অসাধারণ। এটা শীতকালে না হলে এই মজাটা পাওয়া যায় না। কিন্তু যে নদীর বর্ষা, যে আপনি বলেন বর্ষা আপনার প্রিয় ঋতু, আবার শীতও আপনি খুবই উপভোগ করেন। বর্ষায় নদী একরকম, শীত আরেক রকম। হ্যাঁ, অবশ্যই অন্যরকম। এবং আমি তো পারি না, আমি তো হেমন্তকেও অপ্রিয় বলতে পারি না, আমি বসন্তকেও পারি না। আর যদি আমি করি তাহলে বসন্ত বললে হ্যাঁ আসো, আমি যখন আসবো দেখাবো তোমাকে মজা। সে যদি আমার প্রতিশোধ নিতে চায়। গ্রীষ্মকে বলা যায় না। হ্যাঁ, গ্রীষ্ম আরেক রকম। গ্রীষ্ম অসাধারণ। গ্রীষ্ম না হলে, গ্রীষ্ম হচ্ছে বাংলার ঋতুর মধ্যে সবচেয়ে হচ্ছে কি বলবো, সমস্ত কিছুর শুরু হচ্ছে গ্রীষ্মে। ফুল থেকে শুরু করে যাবতীয় কিছু, বীজ, ধান টান, রোয়া টোয়া, এইসব নানান কিছু সবগুলো গ্রীষ্মে। এবং গ্রীষ্ম হচ্ছে যেমন বিরাগী হয়ে যাচ্ছে, তেমনি নতুন উদ্গম হচ্ছে গ্রীষ্মে। গ্রীষ্মে কাকে বাদ দেবো? তবে শীত মজার, সত্যি মজার। আর পাহাড়ে গেলে তো আরো দুর্দান্ত। এক পাহাড় এদিকে কুয়াশায় আটকে আছে, আরেক দিকে দেখা গেল দারুণ সুন্দর। কিন্তু পৌষকে তো এক ধরনের সমৃদ্ধির কথা বলা হয়, যে কারো পৌষ মাস, কারো হ্যাঁ, পৌষ মাস কেন কেন পৌষ মাসে ধান আসে, কারো পৌষ মাস ধান এসে সে হয়েছে, আর কারো হচ্ছে যার গরিবের সর্বনাশ হতে পারে, তার তো কাঁথাই নেই, একটা কাঁথা আছে, একটা কাঁথা দিয়ে শুয়ে থাকে। আমি ভাবতে অবাক লাগে। এমনকি ফুটপাতে যেগুলো থাকে, যারা থাকে ঢাকা শহরে দেখি, ওরা তো একটা বড় জোর কাঁথা, কি করে যে থাকে। এবং এটা হচ্ছে অভ্যাস, বা মানুষের শরীর বোধ হয়
ঋতুর সঙ্গে প্রকৃতির সঙ্গে সহনশীল হয়ে যায়। সহনশীল হয়ে যায়। হ্যাঁ। আর এই সময়ে শীতের মজা হচ্ছে সবচেয়ে, যদি কেউ বলে যে গোলাপ হচ্ছে, গোলাপ তো শীতের সারা বছর হলেও শীত হচ্ছে তার সেরা। আর গোলাপের সঙ্গে সঙ্গে মজার হচ্ছে চা ফুল এসছে এখন। সর্ষে ফুল তো এখন প্রায় শেষ হয়ে যাবে। আর ওখান তো আজকাল সর্ষে ফুলের মধ্যে মৌমাছি হয়, দুর্দান্ত মৌমাছি। সর্ষে ফুলের উপর শিশির ভেজা সর্ষে ফুল, আর মটরশুটির উপর শিশির, আর চোখে সর্ষে ফুল দেখা যে বলে খুব মজার আমার কাছে। আর যখন সেদিন চট্টগ্রামে আরেকবার গেছি, আসছি তখন কুমিল্লা থেকে শুরু হয়ে গেছে সর্ষে। সে আস্তে আস্তে একেবারে নরসিংদী পর্যন্ত এসে ও দুর্দান্ত। আর সর্ষের এই যে কাসুন্দি, সে তো অতুলনীয়। এই সর্ষে থেকে এরপরে শুরু হয়ে যাবে। মানিকগঞ্জ হচ্ছে কাসুন্দির জন্য বিখ্যাত। আর আমাদের প্রাচীনকাল থেকে কাসুন্দির অবশ্য বিখ্যাত, সারা দেশে হয় এটা। আর শীত নিয়ে প্রাচীনকাল থেকেই মানুষের আছে, চোখ আছে। যে আমাদের লোকসাহিত্য আছে, মাঘ মাসে শীতে কাপয়ে পরানি পতাবর উঠা খসম শাইল খেতে দে পানি। মাঘ মাসে তখন শালিদানের জন্য করছে, চাষ করছে, সেখানে স্বামী তাড়াতাড়ি উঠে গিয়ে পানি দিতে যাচ্ছে। তো দুর্দান্ত। আমরা এটা বিরতিতে যাব, আমরা মাঘ নিয়েও কথা বলতে চাই, কারণ যে মাঘ এক মাঘে শীত যায় না। আমরা মাঘ মাস নিয়ে বলবো, কারণ শীতের আমরা ফুল নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আপনি বলছিলেন যে চা ফুল দেখে এসেছেন, চা ফুল, চাষ। গ্রামের বাড়ি কি নদী, কর্ণফুলী নদী আমাদের পুরো ভিটে জমি টমি একদিকে সব শেষ করে দিয়েছে। আমরা আরেক জায়গায় চলে গেছি আমাদের গ্রামের মধ্যেই। তো ওখান থেকে একবার ঠিক করলাম যে আমার বিয়াতে চা বাগানে যাব, দেখতে যাব। পাশে 6 মাইল 7 মাইল দূরে। তা বোট নিলাম, একটা বোট ভাড়া করে, ইঞ্জিনের বোট, চলে গেলাম। আর যাওয়ার সময় প্রথম হচ্ছে যে চা বাগানটা পড়লো, চা বাগানে নামলাম। নেমে ওটার সঙ্গে সঙ্গে চা গাছের মধ্যে দেখি কি, আরে ফুল। আমি জানি এই সময় চা ফুল ফোটে, কিন্তু আমার মনে ছিল না, খেয়াল ছিল না। আর তো ছুটে গেলাম, আর দেখি তার পাশে ফুলের পাশে কলি, সারা বাগানে ফুলে ভরে যাচ্ছে। তারপর উঠে দেখতে দেখতে আমার মনে পড়লো চায়ের সঙ্গে সঙ্গে গোলাপের কথা। গোলাপ তো শীতকালের সবচেয়ে বেশি। আর আশ্চর্যজনক হচ্ছে এই গোলাপ এবং চা একই পরিবারের সন্তান। এবং গোলাপের একটা গোলাপ আছে চায়ের সুগন্ধি। আচ্ছা, আর গোলাপ হচ্ছে গোলাপের শুরু হয়েছে প্রাচীন তুর্কি থেকে একেবারে চীন পর্যন্ত, এই মধ্য এশিয়া, পুরো মধ্য এশিয়া দিয়ে। আচ্ছা, গোলাপ যখন, তারপর চাপ ফুল যখন দেখলাম 5টা পাপড়ি, তার মাঝখানে যে ওই গর্ভদণ্ডগুলো আছে, ওর উপর সোনালি একটা টোপর বসে আছে, একেবারে মন ভরে যায়। একেবারেই নাগকেশর ফুলের মতো আমাদের 5টা পাপড়ি, সাদা, একেবারে দুধ সাদা যাকে বলে। চা এবং ক্যামেলিয়া তো একই বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যামেলিয়া চাইনেন্সিস, চায়ের নাম। আর ক্যামেলিয়া জাপুনিকা হচ্ছে ক্যামেলিয়া ফুল, যেটা রবীন্দ্রনাথ যেটা ক্যামেলিয়া ফুলকে নিয়ে লিখেছেন, ওটা হচ্ছে ক্যামেলিয়া জাপুনিকা। আর সেটাও তো অসাধারণ, সেটাও দেখেছি আমি জাপানে গিয়ে। তো এখন এই আপেল, চেরি, এরা সব এই পরিবারের। এবং প্রত্যেকেই হচ্ছে মানে এই পরিবারের গর্বিত সন্তান। আর চায়ের গন্ধ হচ্ছে দুনিয়াতে সবচেয়ে সেরা গন্ধ, সুগন্ধ। গোলাপের এত সুগন্ধ আমরা বলি, কিন্তু চার সুগন্ধের কাছে সে ম্লান, আরো কম তার মাত্রা। তা আমি এটা পড়ে, এটা জানতে পেরে আমার মজা খুব লেগেছে। আর এখন আর কি আছে, ছাতি মাছে অল্প, এখন আর কি ফুল আছে, এখন শিউলি প্রায় অল্প স্বল্প আছে। আর এখন আছে এখন আছে কসমস, ওগুলো তো আছে। শীতের যত ফুল এগুলো সব আছে, সব শীতের ফুল আছে। আর আছে এই যে কাঞ্চন ফুল, সাদা কাঞ্চন এমনি সারা বছর থাকে, রক্ত কাঞ্চন আর দেব কাঞ্চন এখন এসে গেছে। এবং এটা দেখতে হলে যেতে হবে রামসাগরের পারে। রামসাগরের পারে দুর্দান্ত এই ফুলের গাছ এগুলো রুয়ে রেখেছে। আর আমি গিয়ে ওখান তো এবার বহু বছর আগে গেছি, আমি অবাক হয়ে গেছি যারা এটা রচনা করেছে, চিন্তা করেছে, হ্যাঁ কি সুন্দর করে, মানে পুরো বেশ কিছু জায়গা, আর চোখ ভরে যায়। আর শীত তো আসলে নবজন্মের জন্য এটা হচ্ছে একটা ঘুমের ঋতু।
প্রকৃতির একটু একটু সুপ্ত থাকবে এই সময়ে আস্তে আস্তে, প্রকৃতি ঘুমিয়ে থাকবে। হ্যাঁ ঘুমিয়ে থাকবে মানে নিজের মনে আর কি। হ্যাঁ। তারপর মানে সে শীতটাকে, একান্তে থাকবে। হ্যাঁ একান্ত থাকবে। শীতের পরে শরৎ, হেমন্ত, শীত, শীত এবং বসন্ত, বসন্ত। বসন্তে ব্যাস শুরু হয়ে যাবে। জেগে উঠবে। হ্যাঁ জেগে উঠবে, মানে কি বসন্তে যে দুর্বাঘা শীতকালে মরে টরে শেষ হয়ে গেছে, এমনকি পাখি গাছের আগায় গাছের বাসায় নিয়ে গেছে, সেখান থেকে দুর্বাঘাস যদি মাটিতে পড়ে, বৃষ্টি পড়েছে, বসন্ত আসে উঠে যাবে সে। আচ্ছা। এবং এই জন্য দুর্বাঘাস হচ্ছে জীবনের প্রতীক। প্রাচীনকাল থেকেই আমাদের মানুষের, বাঙালিরা যে দুর্বাঘাসকে কিন্তু জীবনের প্রতীক হিসাবে ইয়ে করে। ডক্টর এনামুল হক একবার এটা বলছিলাম, বল যে কিসের বলে দুর্বাঘাস সে গ্রীষ্মকালে যখন উড়ে পড়ে যাবে, আর তোমরা যে এই যে দেশের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, বলছে দুর্বাঘাসে তোমরা উড়ে যাবে, কারণ সে দুর্বাঘাস পরে গজিয়ে উঠবে, তুমি পারবে না। ডক্টর এনামুল হক। তারপর আমাদের গাছপালার ইয়ের মধ্যে, ফুলের মধ্যে আর আর হচ্ছে কি বলবো, আর হচ্ছে আর বিশেষ আছে যেগুলো সারা বছর ফুল হয়, জবা, গন্ধরাজ। এখানে মজার হচ্ছে এই শীতকালে শাপলা এবং পদ্ম শেষ হয়ে যাবে। আচ্ছা, শেষ হয়ে যাবে, কিন্তু বসন্তকালে পদ্ম ফুটবেই অবশ্যই। বসন্তকালে আবার নতুন করে পদ্ম ফুটবে। আর আমাদের বিলে এখন পদ্ম নেই বা শাপলা নেই কেন? কারণ পানি তো নেই। পানি না থাকলে ওরা ওই শেকড়টা ওখানে, বীজটা ওখানে থেকে যায়। বর্ষার যেই পানি পড়বে ওরা আস্তে 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 আবার উঠে যাবে। এই জন্য বলে যে শাপলাকে বর্ষার ফুল। না, শাপলা বর্ষার ফুল নয়। শাপলা সারা বছরের মধ্যে এই মাঝখানে শীতটা, শুধু সে শীতের কিছু অংশ পানি থাকবে না, পানি যেহেতু থাকে না, হ্যাঁ পানি পায় না। আর বিলে টিলে না, পুকুরে এখনো আছে শাপলা এবং থাকবে প্রায়, কিন্তু ওই বিলে সব মরে যাবে। এই জন্য এই সময় শীতটায় ফুলের মধ্যে আমাদের ওই যে যখন ছাতিম যখন গন্ধ বেরাবে, ছাতিমে এখন আস্তে আস্তে শিম হচ্ছে, আর শিমগুলো হচ্ছে চুলের মতো, মানুষের অনেকগুলো ঝুলতে থাকবে। তারপর সবজিও তো শীতের, এখন তো সবজির সময়, শীতই হচ্ছে সবজি, ফুলগুলো তো, হ্যাঁ সব সুন্দর। এবং এখন মিষ্টি কুমড়োর ফুল যে বিক্রি হয় তোড়া বেঁধে, এবং এমনকি একটা ফুল 1 টাকা দিয়ে বিক্রি করে। সবজি এই শীতকালের জন্য এই সময় আলু বেরিয়ে আসছে, তারপর সবগুলা মিষ্টি আলু বেরিয়ে আসছে, তারপর শিম, মটরশুঁটি, এই সবগুলো সব বেরিয়ে আসছে। এখন হচ্ছে শীত হচ্ছে খাওয়ার ঋতু, সবজি থেকে শুরু করে সব। ফল তো কমলা লেবু আছে, কমলা লেবু আর ফল। এই সময় শীতে একটু ফলটা কম, কারণ ওই একই সূত্র, বসন্তকালে সব শুরু হবে। আচ্ছা, এই শীতের পরে এটা প্রস্তুতি পর্ব, এটা প্রস্তুতি পর্ব বা প্রকৃতির অবকাশ, না কাঁথামুড়ি দিয়ে যেমন আমরা শুয়ে থাকি, ওরা শুয়ে আছে, প্রকৃতিও কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকে এই সময় কিছুদিন। এবং এটা দরকার, কারণ নতুন সৃষ্টির জন্য প্রস্তুতির দরকার হয়। আদাগুলো গাছ মরে যাবে, কন্দটা থেকে যাবে, হলুদের কন্দ থেকে যাবে, না তুললে আবার উঠবে। কিন্তু আমরা একটু পাখিতে যেতে চাই, শীতের অতিথি পাখি, বা আপনি এর আগে আমাকে বলেছিলেন যে কোনো পাখি অতিথি না, সব পাখি আমাদের। পাখিও নিশ্চয়ই দেখে এসেছেন বা দেখছেন। সন্ধ্যাবেলা অনেক পাখি আমাদের উপর আকাশের দিয়ে, আমাদের আকাশ দিয়ে আসা যাওয়া করছে। কিন্তু চট্টগ্রামে গিয়ে যখন কর্ণফুল দিয়ে যাচ্ছি বোটে করে, তখন সামনে পানকৌড়ি। পানকৌড়ি 2 রকমের আছে আমাদের। পানকৌড়ি পার্বত্য চট্টগ্রামে কর্ণফুলে বাদ যখন দিল তাই, তখন পানি যখন হয়ে গেল, ওখানে কোত্থেকে যে এলো এত বড় বড় পানকৌড়ি এলো, আমি আর দেখিনি এগুলো। বড় একটা, আর একটা হচ্ছে ছোট, তারপর হচ্ছে বোদর। ওখানে প্রচুর বোদর। হ্যাঁ বোদর, এত বড় বড় বোদর আমি জীবনে এত বড় বোদর দেখিনি। গ্রামে বোদর দেখেছি ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট বোদর। আর ওগুলো ছিল বড় বড়, কালো এবং ভালুকের মতো। আর ওরা রোদ পোহাচ্ছে। আর এখন কিন্তু নেই, তার কারণ হচ্ছে ওখানে মাছের যে জেলেরা জাল ইয়ে করে, ও বোদররা ওখানে ঘুরতে পারে না, ও স্বাধীনভাবে। তারপর থেকে নেই, এখন আর বোদর দেখি না। আচ্ছা, পাখি ওখানে কিছু চিল আসে, গাং চিল আসে, অথবা ওই হাঁস আসে, পার্বত্য চট্টগ্রামে আসে, কিন্তু কোথায়? ওই যেখানে নদী একেবারে আগার দিকে চলে গেছে, কর্ণফুলী নদী যেখানে উৎপত্তি হয়েছে, সেখান থেকে যদি আসি বাংলাদেশে, যেখানে আমাদের ইয়াতে ঢুকেছে, ঠেকাতে ঢুকেছে কর্ণফুলী, আমি ওখানেও গেছি। তো ওখানে কিছু পাখি আসে থাকে, তার কারণ ওখানে জেলে কম। তো ওই জায়গায় জেলে কম বলে পাখিরা ওখানে আশ্রয় নিতে পারে। কিন্তু এই 21শে ডিসেম্বর দেখলাম যে কতগুলি শীতের পাখি
ওরা উজান থেকে পূব থেকে পশ্চিম দিকে চলে যাচ্ছে। তার মানে ওরা কোথাও খাবার খেতে গেছে, এখন ফিরে ওরা চলে যাচ্ছে যেখানে থাকে। ওরা তো যেখানে সেখানে থাকবে না, আর ওরা নিরাপত্তা খুব ভালো বোঝে এবং ভালো বোঝে। আর সবাই নিজের আবাস আছে, সবারই আবাস আছে, ওরা জায়গা পেয়েছে। এবং সবচেয়ে বেশি আমাদের মনে হয় হাওরগুলতে, বিলগুলতে আছে, আর হচ্ছে বঙ্গোপসাগরের চর এলাকায় আমাদের শীতের পাখি সবচেয়ে বেশি ওখানে। এবং এত পাখি যে এদের, এবং আমরা তো বলি যে গলায় ডাক দেয় না, ওদের পাখাতেও একটা শব্দ হয়, দুর্দান্ত সেই শব্দ, যে পাখা ঝাপটানো সবাই, এবং মাঝে মাঝে গলার শব্দ হয় বোধহয়। আর এই যে নুপুরের যে নিক্কন বলি, সেটা পাখিরা যখন উড়ে যায় তখন শোনা যায়। সেটা আমি ইয়ে করেছি ঢাকাতেই, আমার বসে ঘরের ছাদের উপরে, এই সময় আমি ছাদে উঠে যাবে সন্ধ্যার সময়। তার কারণ হচ্ছে বঙ্গভবনে তখন প্রচুর পাখি থাকতো ওই পুকুরে, এবং ওখানে খাবারও দেওয়া হতো ওদের। আর ওরা সন্ধ্যের সময় চলে যাচ্ছে ইয়ার থেকে, দক্ষিণ থেকে উত্তর দিকে। আর যাওয়ার সময় আমি ঘরের মধ্যে শুনতে পাচ্ছি ওদের শব্দ, সঙ্গে সঙ্গে দৌড়ে ছুটে গেলাম ছাদে গিয়ে ছুটে দেখতে। এবং সকালের আগে ওরা আবার ফিরে আসবে ঠিক এখানে। তো এই যে শীতের পাখির চলাচল, এটি আমাদের এখানে কোথাও কোথাও জাল দিয়ে ধরে, এবং ঢাকা শহরে কোথাও কোথাও পাখি রাস্তার মধ্যে বিক্রি করে, গাড়ি করে যারা বড় লোক আছে তাদের সামনে এনে। আমাদের এখানে পাখি দেখতে সবাই জাহাঙ্গীরনগরে যায়। আমি জাহাঙ্গীরনগর যাওয়ার সুযোগ এখনো হয়নি। ও সবাই বলে যে পাখি ধান খেয়ে ফেলে ইত্যাদি, এই করে ওরা যত খায় নষ্ট করে, তার চেয়ে দ্বিগুণ ওরা আমাদের উপকার করে যায়। শুধু সেটা কি তাদের বর্জ্য, তাদের শুধু বর্জ্য তাদের পায়খানার জন্যই এই জমির উর্বরতাকে সে ফিরিয়ে আনে। এটা হচ্ছে প্রাকৃতিকভাবে জমিকে আমাদের উর্বর করে দিয়ে যায়। এবং আমরা মনে করি যে অথচ না, তাদের ধরো আর খাও না। এই পাখিরা মানে এই সব পাখিকে আমাদের নিজেদের, আর এগুলো এটা পরিযায়ী পাখিকে সবাই পরিযায়ী বলে, অতিথি পাখি বলে। আমি বলি অতিথি না, ওরা এখান থেকেই ওখানে চলে যায় শীতকালের পরে। ওখানে তো শীত, প্রচন্ড শীত। আপনি পাখিগুলোকে নিজের আত্মীয় ভাবেন না? আত্মীয় ভাবি না, এটা তো ওরা প্রমাণ করতে পারবে না, কারণ অনেক পাখি এখানে ডিম দেয়। তাহলে ডিম যেখানে দেয় সেটা তার নিজের বাড়ি হবে না, কি ওইটা বাড়ি হবে? হ্যাঁ, এটাই তো তার নিজের বাড়ি হবে। এবং এটি এখন কেউ কেউ বলছেন, এটা অনেকেই বলছেন এটা, যে পরিযায়ী নয় এরা হচ্ছে মানে আমাদের দেশের পাখি, আমাদের দেশ থেকে পরিযায়ী বটে, তবে ওখানে যাচ্ছে এবং পরে আবার এখানে ফিরে আসে, নিজের আবাসে এটা। এবং এই জন্য এদের প্রতি ভালোবাসাটা খুবই দরকার। আমরা পারি, মানুষের এত শক্তি, মানুষ যে কোনো প্রাণী মানুষকে অতিক্রম করে যেতে পারবে না, কারণ মানুষের ব্রেইনের যে কাজটা হয়েছে অন্য কোনো প্রাণীর মধ্যে হয়নি। এই জন্য মানুষ সবার উপরে খবরদারি করে। কিন্তু তোমার আছে বলতে তুমি খবরদারি করতে পারো না, তোমার অগাধ টাকা আছে তাই বলে তুমি গরিবদের অমনি খবরদারি করবে তুমি? এটা তো হয় না। তাকে তো মানুষ হিসাবে তাকে ভাবতে হবে, পাখিদের বা এই পৃথিবীর প্রাণী হিসাবে ভাবতে হবে, গাছপালাকে আমাদের বন্ধু হিসাবে ভাবতে হবে। তার কারণ ওরা ছাড়া তো আমি বাঁচতে পারবো না। অথচ আমরা জানি, মানুষ জানে যে গাছপালা ছাড়া মানুষের পক্ষে বাঁচা সম্ভব নয়, এক মুঠো ভাত আসবে না ওই ছাড়া, ধান গাছ ছাড়া। কিন্তু আমরা করেই যাচ্ছি, পানি, মাটির নিচে পানি তুলে শেষ করেই যাচ্ছি, অথচ এর দায় আমাদের শোধ করতে। কিন্তু এই সময়টা তো একটা মানুষ, এই যে এই অবকাশ, প্রকৃতি যখন অবকাশে আছে, মানুষও তখন অবকাশে যেতে চায়, তারা বেড়াতে যায়। তার মানে এইটা কেন হয় এই সময়টা? এটা হচ্ছে প্রকৃতি আরো বেশি সুন্দর হয়ে ওঠে না? শীতকালটা হচ্ছে আসলে আরাম। গরমের সময় তো হয়ে যায় না, বলছে শীত ঋতুতে হচ্ছে ঘর থেকে বেরিয়ে বেড়াতে চলে যাও। আচ্ছা। এবং বসন্তে প্রিয় সন্নি জানে যাও। এটা হচ্ছে প্রকৃতির কথা, প্রাচীনকাল থেকে এটা আমাদের চলে আসছে, যে যদি শীতকালে যদি তুমি শীতের রাতেও ঘুমাবার রাত, বসন্তের রাতেও ঘুমাবার রাত হলে চলবে না। এই জন্য আমরা এখন কক্সবাজারে এখন গেলে ওখানে জায়গায় পাওয়া যাবে না, বিয়াতে গেলে, সিলেটে গেলে হোটেলগুলিতে জায়গা পাওয়া যাবে না। কেন? সারা পৃথিবীতে তাই। কিন্তু এখন তো আমরা যাব না, আমরা এখন অবশ্যই যাব না দার্জিলিং, বা আমরা এখনো এই সময় অবশ্যই কাশ্মীর যাব না। হ্যাঁ, তার কারণ হচ্ছে কি, ওখানে তো প্রচন্ড শীত, কিন্তু আমাদের শীতটা সহনীয়, এবং এটা খাওয়া দাওয়া সব কিছুতে হজম হবে। আর একটু শীত আসে, কি আসে যায়, এবং এটাই তো বৈচিত্র্য, এটাই তো আনন্দের। আমরা শীতে থাকলাম, শীতের অবকাশ থেকে বসন্তে যেতে চাই। বসন্তের একটা সূচনা, বসন্তের জন্য, বসন্তকে দেখা উপভোগের জন্য যে একটা প্রস্তুতি, আবার সেই বসন্ত।
বসন্তর প্রস্তুতিটা, এই যে শীতে, আচ্ছা শীতে তো মানুষের মনটাও কি একটু না উষ্ণ থাকে? না, শীতের সময় আসলে এটি হচ্ছে প্রস্তুতি। বসন্ত আসবে, গ্রীষ্ম আসবে, বর্ষা আসবে, তার প্রস্তুতি হচ্ছে শীতটা। এই সময় একটু শরীরটাকে বা প্রাণী জগতের মধ্যে, পুরো প্রাণী জগতের মধ্যে এটা হচ্ছে তাকে একটু সইতে দাও, একটু সহ্য করি। সামনে আসছে লড়াই, হ্যাঁ, তারপর সামনে আসছে বসন্ত, উন্মাদনার সময়, উদ্ভিন্ন হওয়ার সময়, অঙ্কুরিত হওয়ার সময়, যে কোনো ফসলের যে কোনো বীজ হচ্ছে, আমের মুকুল আসবে এখন। তারপরে এগুলো তো কখন বসন্তে আসলে বসন্তের মধ্যে থেকে আস্তে আস্তে মুকুল বড় হয়ে যাচ্ছে। কাঁঠালেরও আসবে এই সময়, এই শীতের শেষের দিকে থেকে শুরু হয়ে যাবে। শিমুলগুলো তো শীতের পরে আসবে। বসন্তের মৌলিক ব্যাপার হচ্ছে সৃষ্টি। সারা পৃথিবী সৃষ্টি ঋতু, সৃষ্টির উন্মাদনা জেগে গেছে তখন। এখন তাকে কিছুতেই রোধ করা যাবে না তখন। এবং এই জন্য বসন্ত হচ্ছে, বল যে যৌবন বসন্ত, মানুষকে বলি আমরা বসন্ত যৌবন, যৌবনকে বসন্তের সঙ্গে তুলনা করা হয় এই জন্য। এবং বসন্তকে কি বলবো, বসন্তকে নিয়ে আমাদের যেমন যত গান, শীত নিয়ে অত গান নেই, বরং হেমন্ত নিয়ে খুব কম গান আছে আমাদের। রবীন্দ্রনাথের মধ্যে দেখা যায় যে অজস্র গান হচ্ছে বসন্ত আর বসন্ত, বর্ষা নিয়ে প্রচুর গান। আবার না, সেই ইয়ার মধ্যেও আছে, শরৎ নিয়ে প্রচুর আছে। তো এই তিনটি ঋতুকে হয় এরকম। আর হচ্ছে বসন্ত, হচ্ছে বসন্তে মৌলিক জিনিস হচ্ছে আমাদের বাংলার প্রকৃতির সমস্ত প্রধান ফুল বসন্তে অবশ্যই বেরিয়ে আসবে। বসন্ত থেকে গ্রীষ্মের মধ্যে। এবং কখনো আমরা কোনো ফুল নেই বর্ষার নিজস্ব ফুল নেই, কোনো ফুল বর্ষার নিজস্ব নেই বাংলার ঋতুতে, আমার জানা নেই অন্তত। সব বসন্ত থেকে শুরু হবে, গ্রীষ্মের মধ্যে সমস্ত ফুল ফুটে যাবে, প্রধান ফুল। তার কারণ হচ্ছে কি? তার কারণ হচ্ছে ওই সৃষ্টির। এবং যাকে আমরা কদমকে বর্ষার ফুল বলি, আসলে কদম কিন্তু অবশ্যই জ্যৈষ্ঠ মাসে ফুল ফুটবে। বসন্তের না, জ্যৈষ্ঠ মাসে, গ্রীষ্মে ফুটবে, গ্রীষ্মের শেষের দিকে। এই যে আমাদের এখন আমরা তাই দেখি, কিন্তু না না তাই দেখি না, আমাদের ইয়া হচ্ছে আসল মৌলিক হচ্ছে যে ঋতু বৃষ্টি হয় জ্যৈষ্ঠ মাসে। কিসে বৃষ্টি হয়? বজ্রমেঘ বৃষ্টি, যেটা কালবৈশাখী বৃষ্টি। ওই বৃষ্টি যদি হয়, কদমের শেকড়ে যদি যায়, সে না ফুটে পারবে না। 7 দিনের মধ্যে সে ফুল ফুটে যাবে। কিন্তু আমি শীতকালেও কদম দেখেছি, কিন্তু সেটা তো তার স্বাভাবিক নয়। যেমন এখন পরশু আমি কামিনী ফুল দেখেছি, এটা তো তার ফুল নয়। কামিনী অবশ্যই গ্রীষ্মে ফুটে যাবে। গ্রীষ্মে তো নয়, বসন্তের শেষের থেকে গ্রীষ্মের শুরুতে ফুটে যাবে। সেই কামিনী এখনো আছে, 2-1টা থাকবে, কিন্তু এটা তো স্বাভাবিক নয়। স্বাভাবিক না মানে এটি হচ্ছে ঋতুর গাছপালা এবং প্রকৃতি, মানুষেরও তাই। কৃষ্ণচূড়া গ্রীষ্মে ফুল, সেপ্টেম্বর মাসে কৃষ্ণচূড়া দেখছি কোথায়, আমাদের সংসদ ভবনের পেছনে যে কৃষ্ণচূড়া সারি আছে। তো এক মহিলা আমাকে বললো যে তুমি কি বলে, তুমি কৃষ্ণচূড়া দেখাতে পারবে এখন? আমি বললাম যে হ্যাঁ পারবো। আমি চ্যালেঞ্জ নিয়েছি। পরদিন আমি একজনের গাড়িতে করে গিয়ে ওখানে দেখে এসেছি যে কৃষ্ণচূড়া আছে। ওর সঙ্গে বাজি হয়েছিল, আমি যা চাই সেপ্টেম্বর অক্টোবরে, সেটা অস্বাভাবিক। এবং ওর সঙ্গে বাজিতে কথা ছিল, আমি যা চাই তা দিতে হবে। আচ্ছা, তারপরে তো আমি ফুল নিয়ে এসেছি। বলছে কি, এটা কোত্থেকে আমি? আসলে প্রকৃতিতে আমি তো জানি, কারণ আমি তো জানি যে কদম ফুল বর্ষায় ফুটলে শীতকালেও 1-2টা দেখেছে। আমার ছেলেকে একদিন আমি দেখেছি, ওই দেখ একটা কদম ফুল ফুটে আছে শীতকালে, সে পরীক্ষা দিচ্ছে, স্কুলে পরীক্ষা দিতে গেছে, ওখানে একটা গাছ ছিল। তো এটা হতে পারে, কিন্তু মৌলিক শর্ত হচ্ছে প্রকৃতির মৌলিক কথা হচ্ছে বসন্ত থেকে গ্রীষ্ম হচ্ছে তার উদ্ভিন্ন হওয়ার সময়। এই যে আমরা শীতটা শেষ করে আবার বসন্তের দিকে যাচ্ছি, আপনার কাছে পুরো ঋতুচক্রটা কি মনে হলো? এবার কি ঋতু যার যখন যেভাবে আসার কথা ছিল সেভাবে এসেছে? আমি শরৎ, হ্যাঁ, আমি এবছর গত গ্রীষ্মতেই আমার দেখেছি অবজারভেশন এবং পত্রিকাতে, এই যখন সারা পৃথিবীর জলবায়ুর কথা আসছে, তখন আমি বলেছিলাম, আমি একটা লেখায় লিখেছি যে এবছর সুবর্ষা হবে। এবং বাংলাদেশে এবছর ভালো বর্ষা হয়েছে, যদিও বৃষ্টি বেশি হয়ে চট্টগ্রামে একটু ক্ষতি হয়েছে, তো একটু তো ক্ষতি হবেই, কিন্তু সুবর্ষা এই বছর। আমাদের প্রস্তুতি ছিল না বলে ক্ষতি বেশি হয়েছে। আমরা হ্যাঁ, প্রস্তুতি আমরা করিনি, এই ব্যবস্থা নিয়ে হবেই। প্রকৃতি তো আমাকে, প্রকৃতি কিন্তু উজাড় করে দিয়েছে। হ্যাঁ, এই বর্ষা দীর্ঘ হলেই আমাদের লাভ।
কারণ আমাদের সমস্ত কিছুই হচ্ছে চাষ নির্ভর। আমরা শীতের যে ফসল ফলাই, ডিপ টিউবওয়েল থেকে পানি ভরে ধান সেটা এবার শরৎকেও ঠিক সময় মতো আসতে দেখা গিয়েছে এবং এই শরতের মধ্যেই দেখা গেল যে বৃষ্টি এবার বেশি হয়েছে বর্ষার পরে। তো এটা হতে পারে, আমি ওটা লিখেছি এবং পরে আবার লিখেছি যে আমি এবার বলেছিলাম যে বর্ষা এরকম দীর্ঘ হবে বাংলাদেশে, এবং দীর্ঘ হওয়াটাই আমাদের জন্য এবং সেই হিসেবে পৌষ ইয়াতে হবে। আসলে বর্ষা তো শরৎ আর হেমন্তর দুটোর মধ্যে আসলে বিশেষ তফাৎ নেই। এবং আদিকালে প্রাচীনকালে আমাদের দেশে 4টা ঋতুই ছিল, আমরা ওইটাকে 6 ঋতু করেছি। আমাদের কিছু আগে 2000 বছর আগে আমি বইতে পেয়েছি যে 4টা ঋতু। আচ্ছা, পরে আমরা ষড় ঋতু করেছি। সারা পৃথিবীতে 4টা ঋতু প্রায়। আবার কিটো ওই যে সারা বছর বসন্ত বলছে, ওই যে 4 থেকে 6 গেলাম কেন? 4 থেকে 6 গেলে মানুষ তো প্রত্যেক কিছু গবেষণা করছে, সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিভাজন করছে, ওই করতে গিয়ে আমার 6টা করেছে আমার মনে হয়। মৌলিক ঋতু আপনি বলতে চাচ্ছেন 4টি মৌলিক। আসলে এই শরৎ আর হেমন্ত, এই বর্ষার আর হেমন্তের মাঝামাঝি একটা ওটাকে ভাগ করেছে, অসুবিধা নেই, এটা করেছে, তার জন্য আমি দুঃখিত নই। তার কারণ হচ্ছে আমি আর একটা নতুন ভাবে ভাবছি শরতে। আমাদের যে এই অবকাশের মাধ্যমে বসন্ত বরণের প্রস্তুতিটা সুন্দর হোক। হ্যাঁ, অবশ্যই। বসন্ত হচ্ছে যৌবন। আপনাকে অনেক ধন্যবাদ দাদা আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।